জয়দা কলকাতায় এসেছো, এই সময় সারা ভারতবর্ষ জুড়েই একটা উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ বিভিন্ন দলকে কেন্দ্র করেই আর কি। তুমি কিভাবে দেখছো সামনের বিধানসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে? যতদূর মনে হচ্ছে আমার যে এটা খুবই ক্লোজ একটা ম্যাচ হবে। নর্মালি কলকাতায় যখন ইলেকশন হয় ম্যাচটা দুটো টিমের মধ্যে হয়। এবার কিন্তু আমার মনে হচ্ছে, কেন জানি না, ম্যাচটাতে তৃতীয় টিম আন্ডারডগ হলেও বেশ ভালোই খেলবে, এটা আমার মনে হচ্ছে। যেহেতু এটা ক্লোজ ম্যাচ, কাজে তিনটে টিমের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, লাস্টকে ফিনিশিং লাইন ক্রস করবে সেটা এখনও আমি কমিট করতে পারছি না। কিন্তু মন বলছে যে কোথাও না কোথাও প্রোগ্রেসিভরা এবার একটু ভালো ভোট শেয়ার পাবে। আর তাছাড়া যারা গ্রাসরুটে রাজনীতি করে তারাও কিন্তু লোকেদের ভালোবাসা পাবে। যারা একদম ওপরতলা থেকে টাকা নিয়ে, মাসেল নিয়ে আর প্রোপাগান্ডা নিয়ে রাজনীতি করে, তারা কিছুটা তো ভালো ফল পাবেই। এত টাকা, এত মাসেল, এত প্রোপাগান্ডা কোনো না কোনো ফল তো দেবেই, কিন্তু সেটা ফিনিশিং লাইন ক্রস করিয়ে দেবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। বর্তমান রাজনৈতিক যা সিচুয়েশন এই মুহূর্তে, বামেদের কিছুদিন আগে আমরা ব্রিগেড আমরা দেখেছি, সেখানে কংগ্রেসের অবস্থানও আমরা দেখেছি, এবং নতুন যে আরেকটি দল যাকে নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন আব্বাস সিদ্দিকী, এবং সরকারে যিনি রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি এই সিচুয়েশনটাকে কিভাবে দেখছো? এতদিন মানে আমরা প্রথম 3-4 দশকে বাংলার রাজনীতিতে বাম আর কংগ্রেসের যুদ্ধ হতো, তাই তো? পরে কংগ্রেসকে রিপ্লেস করে তৃণমূল কংগ্রেস, সেটা বাম আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যুদ্ধ হতো। রিসেন্টলি আমরা 2019-এর লোকসভা ইলেকশনে দেখেছি কোথাও গিয়ে বিজেপি বামকে রিপ্লেস করেছে, তৃণমূল কংগ্রেসকে রিপ্লেস করেছিল, আর বিজেপি গিয়ে বামকে রিপ্লেস করেছে। এক্সট্রিম রাইট লেফট আর এক্সট্রিম লেফটকে রিপ্লেস করেছে। এটা ভাবা যেত না আগে বেঙ্গল পলিটিক্সে। বেঙ্গল পলিটিক্সে লাস্ট 70 দশকে বামের সবসময় একটা প্রেজেন্স ছিল, সে স্ট্রং অপোজিশন হিসেবে হোক কিংবা লংগেস্ট রুলিং পার্টি হিসেবে হোক। বামকে যে কেউ রাইট উইং রিপ্লেস করতে পারবে এটা আমরা ভাবিনি। এটা হওয়ার একটা বড় কারণ আমার মনে হয় সেই সময় যেটা বামেরা কোনোদিন করেনি, বামরা যখন রুল করছিল তখন ওরা কিন্তু পুরোপুরি কংগ্রেসের স্পেসটাকে শেষ করার চেষ্টা করেনি। এবং যেহেতু তারা কংগ্রেসের স্পেসটা শেষ করার চেষ্টা করেনি, একটা কনস্টিটিউশনাল পার্টি যদি অপোজিশনে থাকে তাহলে কোথাও না কোথাও কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক ভ্যালুসগুলো আমাদের গ্রাসরুটে প্রেজেন্ট থাকে, সে রুলিং পার্টি হোক কি অপোজিশন পার্টি হোক। কিন্তু তৃণমূল আসার পরে ওরা বিগত 10-15 বছর বামেদের থেকে এত ঘা খাওয়ার পরে ওরা যেভাবে বামেদের অ্যাটাক করলো, ডাইরেক্ট অ্যাটাক করলো, ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, মানে বামেদের একেবারে শেষ করে দেওয়ার মতো। অলমোস্ট যেভাবে বিজেপি কংগ্রেস মুখ ভারতের স্লোগান দিয়েছিল, এখানে মনে হচ্ছে যেন আমাদের তৃণমূল বাম মুক্ত বাংলার কামনা করছিল। এই যে বাম মুক্ত কামনা করা, এটা কিন্তু কোথাও না কোথাও ব্যাকফায়ার করেছে। কেননা ওই স্পেসটা, ওই ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল অপোজিশন স্পেসটাকে ক্যাপচার করে নিল বিজেপি। তার মধ্যে রাইট উইং চিন্তাধারা ভাবনা ঢুকে গেল। তাহলে দাঁড়ালো কি, রুলিং পার্টি রয়েছে সে হয়তো কনস্টিটিউশন পার্টি, অপোজিশন পার্টি ছিল তারাও ছিল কনস্টিটিউশন পার্টি, কিন্তু অপোজিশন কনস্টিটিউশন পার্টিকে যখন তোমরা শেষ করে দেওয়ার চেষ্টা করো তখন সেই স্পেসের মধ্যে ঢুকে যায় আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এলিমেন্টসরা। তো এই যে একটা অবস্থা গিয়ে দাঁড়ালো 2019-এর পরে, এই 2020-তে, যে বেঙ্গল পলিটিক্স এখন তৃণমূল ভার্সাস বিজেপি, বা আমাদের কোনো স্পেস নেই। আমরা এইভাবেই ভাবতে ভাবতে 2021-এর এই অ্যাসেম্বলি ইলেকশনে ঢুকছিলাম। হঠাৎ কোথাও মনে হলো বামেরা কোথাও একটা রিগ্রেসিভ পলিটিক্সও করছে, এরকম মনে হলো আমাদের। কেননা বামেরা নিজেদের ভোট ট্রান্সফার করছিল বিজেপির কাছে, ভাবছিল হয়তো যে আমরা হয়তো মমতা ব্যানার্জিকে টেক্কা দিতে পারবো না, বিজেপি পারবে, তাহলে বিজেপিকে হেল্প করে যদি আমরা মমতা ব্যানার্জিকে টেক্কা দিই আর তারপর ব্যাকডোর দিয়ে যদি কোনোভাবে আমরা ফিউচারে আসতে পারি, এরকম একটা থট
যাকে বলে বেঙ্গল পলিটিক্সে ঢুকেছিল, যেটা আমার পক্ষে প্রথমে ভাবা একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, বিকজ আমি বামের থেকে এটা এক্সপেক্ট করিনি। বামেরা যে ভোট ট্রান্সফার করতে পারে রাইট উইংকে, এটা তো ভাবা যায় না, কেননা রাইট উইংয়ের সব থেকে বড় দুশ্মন ট্র্যাডিশনালি আর হিস্টোরিক্যালি হচ্ছে বামেরা, আর বামেদেরও সব থেকে বড় দুশ্মন ট্র্যাডিশনাল হিস্টোরিক্যালি হচ্ছে রাইট উইংরা। ইনফ্যাক্ট আমাদের দেশে যে ধরনের রাইট উইং রয়েছে, যেটাকে রিলিজিয়াস অ্যান্ড কালচারাল রাইট উইং বলি, তারা তো কোনো রকম পার্লামেন্টারি ডেমোক্রেসির ভ্যালুতে বিশ্বাস করে না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্টিসিপেট করে, কিন্তু তার ভ্যালুতে বিশ্বাস করে না। ওরা আনডেমোক্রেটিক্যালি স্পেসগুলোকে ক্যাপচার করার চেষ্টা করে, আর ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে খণ্ড খণ্ড করার চেষ্টা করে। সেখানে রাইট উইং, আমাদের দেশের রাইট উইং ফোর্সেসদের স্পেস দেওয়াটাই প্রথম ভুল, যেটাকে বলে ব্যাক গোল করা, একটা নিজের গোলে গোল করা। কিন্তু সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে আমি একটু আশাবাদী, কেননা আমার মনে হচ্ছে বামেরা এই ব্যাপারটা কোথাও রিয়েলাইজ করেছে, এই ভুলটা ওরা কোথাও রিয়েলাইজ করেছে, আর ওরা এটাতে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। ওরা আবার নতুনভাবে পুরো শক্তি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওদের কাছে বিজেপির মতো পয়সা নেই, আগে মাসেল ছিল, এখন বিজেপির মতো মাসেল নেই। কোথাও না কোথাও ওদের প্রোপাগান্ডা মেশিন আগেও উইক ছিল, এখনও উইক, এখন আরও উইক। কিন্তু মানুষজন আবার মনে হচ্ছে ওদের সাথে, অ্যাটলিস্ট একটা সেকশন মানুষ ওদের সাথে আবার আসছে, ইউথরা, স্টুডেন্টসরা আবার ওদের কাছে আসছে। এটা আমার পক্ষে খুব আশাবাদী। কেননা তাহলে কি দাঁড়াচ্ছে, তৃণমূল তোমার রুলিং পার্টি, ওরা তো নিজের ট্র্যাডিশনাল শক্তি দিয়ে লড়বেই, আর অপোজিশনে যেখানে বিজেপি উঠছিল বামেদের টেক্কা দিয়ে, সেই স্পেসটায় যদি বামেরা ঢুকে যায়, তাহলে কোথাও না কোথাও বিজেপি আর বামের অপোজিশন স্পেসে টাই আপ হয়ে যায়, একটা টাই হয়ে যাবে। তাহলে রাইট উইং কিংবা আনডেমোক্রেটিক ফোর্সেসের জেতার স্কোপটা ততোধিক কমে যাবে। আবার আমি আশাবাদী যে হয়তো রুলিং ফোর্স আর অপোজিশন ফোর্স আবার বেঙ্গলে ডাইরেক্টলি গ্রাসরুট ডেমোক্রেটিক ভ্যালুতে বিশ্বাসী পার্টিরা যোগ দিতে পারবে। আমার পরের যে প্রশ্নটা, সেটা সরাসরি কিন্তু বর্তমান সরকার, তৃণমূল সরকার এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, যে কোথাও কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কমিউনিজমের ছোঁয়া রয়েছে? মানে কমিউনিস্ট, আমি সেরকম কোনো টার্ম ইউজ করবো না। আমি যেটা বলবো যে মমতা ব্যানার্জি পুরোপুরি গ্রাসরুট থেকে উঠে এসেছে। পার্টির নামও দিয়েছেন তৃণমূল থেকে উঠে এসেছে। ওনাকে চিরকাল বলা হতো স্ট্রিট ফাইটার, এবং উনি সত্যিকারের স্ট্রিট ফাইটার। আজ থেকে নয়, পলিটিক্যাল জীবনের শুরু থেকে উনি স্ট্রিট ফাইটার। উনি কোনোদিনই কোনো ইলিট পরিবার থেকে আসেননি, উনি কোনোদিনই একটা এস্টাবলিশড পলিটিক্যাল পরিবার থেকে আসেননি, উনি কোনোদিনই একটা যাকে বলে অভিজাত পরিবার থেকে পলিটিক্যাল অভিজাত পরিবার থেকে উনি আসেননি। ওনার পেছনে কোনো ট্র্যাডিশন কিংবা হিস্ট্রি সেভাবে ছিল না রাজনৈতিক শক্তির। উনি এসেছেন সম্পূর্ণ নিজের বিশ্বাস, ডিটারমিনেশন আর নিজস্ব যে গ্রাসরুট ঘরানার পলিটিক্স, সেইটাকে যাকে বলে সেটাতে বিশ্বাস করে, এবং উনি প্রাণপণ লড়েছেন, নিজের পার্টির হয়ে লড়েছেন। সে আগে পার্টি ছিল কংগ্রেস, পরে সেটা হয়ে যায় তৃণমূল। নিজের পার্টির জন্য লড়েছেন, কিন্তু পার্টির সঙ্গে ওনার প্রধান লড়াইটা কিন্তু মানুষের জন্য লড়াই, এটা আমি বিশ্বাস করি। উনি সত্যি মানে যাকে বলে ভূমিপুত্রদের জন্য লড়েছেন, উনি কৃষকদের জন্য লড়েছেন। এটা কিন্তু একসময় ওনাকেও আমরা যেটা দেখেছি যে উনিও কিন্তু বিজেপির সঙ্গে জোটে ছিলেন একটা সময়, বাইরের থেকে হলেও বা ভেতরের থেকে হলেও। অটল বিহারী বাজপেয়ী যখন বিজেপির প্রাইম মিনিস্টার হন, তখন সমস্ত কংগ্রেস বিরোধী পার্টিরাই কিন্তু কোথাও না কোথাও অটল বিহারী বাজপেয়ীকে সাপোর্ট করেছিল, কেননা অটল বিহারী বাজপেয়ী তো মেজরিটি গভর্নমেন্ট ছিল না। কাজে কংগ্রেস বিরোধী পার্টিরা, যারা কংগ্রেসের বিরুদ্ধে ইলেকশন লড়ে জিতেছিল, তারা জোট বানাতে চেয়েছিল অ্যান্টি কংগ্রেস। সেই অ্যান্টি কংগ্রেসের মধ্যে অটল বিহারী বাজপেয়ীকে ওরা বিজেপির যে বিচারধারা কি মতধারা, তার থেকে একটু আলাদা করে সবাই দেখত। সেই সময় তারা মনে করতো যে বিজেপির মধ্যে একজন যদি কেউ নেহরুভিয়ান কিংবা একটু গান্ধিয়ান কেউ থেকে থাকতে পারে, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। এটাকে আমরা কন্ট্রাডিকশন বলতে পারি, অবশ্যই বলতে পারি, কিন্তু এটা আমি অপোজিশন পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। ভুলে যাবেন না যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যে জোটটা তৈরি হয়েছিল, তার নাম ছিল জনতা দল।
সেই জনতা দলে কিন্তু এই যত লোহিয়াবাদী, যত স্পেকট্রাম অফ সোশ্যালিস্ট, তাদের সঙ্গে কিন্তু অটল বিহারী বাজপেয়ী, LK আদবানিরাও ছিল। এবং তখন কিন্তু এরা বিজেপি তৈরি করেনি, এরা তৈরি করেছিল জনতা দল। এই জনতা দল পার্টিতে আমাদের লোহিয়াবাদী আর সোশ্যালিস্ট আর জনসংঘ থেকে বেরোনো লোকজন, এরা একসাথে মিলে জনতা দল তৈরি করেছিল। আর সেটা হয়ে গেছিল কংগ্রেসের একটা অপোজিশন ফোর্স, এবং সেই ফোর্সটা ইন্দিরা গান্ধীকে হারিয়েছিল ইমার্জেন্সির পরে। ইন্দিরা গান্ধীর যে ডিক্টেটোরিয়াল ভ্যালুস ছিল তার এগেনস্টেই জনতা দল রুখে দাঁড়িয়েছিল। কাজে এদের মানুষ একটা ডেমোক্রেটিক স্পেস হিসেবে এদের সম্মান দিয়েছিল এবং এদের জিতিয়েছিল। জনতা দল তারপরে ভেঙে যায়, তার থেকে ভেঙে বিজেপিও হয়, তার থেকে ভেঙে জনতা পার্টিও হয়, তার থেকে ভেঙে রাষ্ট্রীয় জনতা দল হয়, তার থেকে ভেঙে সমাজবাদী পার্টি হয়, এতগুলো দল হয়। এরা সবাই কিন্তু অ্যান্টি কংগ্রেসিজম থেকে বেরিয়ে এসেছিল, এবং তাই জন্য এদের মধ্যে কোথাও না কোথাও একটা বোঝাপড়া হতেই থাকতো। কংগ্রেসের এগেন্সে যখন লড়তে হতো এটা হতো, কংগ্রেস তখন সুপ্রিম পাওয়ার ছিল। তো এই সুপ্রিম পাওয়ারের এগেন্সে লড়ার জন্য এরা সবাই একসাথে এসেছিল। মমতা ব্যানার্জি তখন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল তৈরি করেন, কেন কংগ্রেস তখন অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো একটা পার্টিকুলার সময়। কংগ্রেসের নেই একটা ভাব হয়ে গেছিলো, এবং অনেক ইয়াং পলিটিকোসরা কংগ্রেসে তখন সম্মান পাচ্ছিল না। তো সেই সময় তৃণমূল থেকে উনি তৃণমূল বানিয়েছিলেন। আর সেই সময় অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সরকার করেছিলেন। সব রকম মনুবাদী রাজনীতির এগেনস্টে তিনিও বিজেপির সঙ্গে সরকার করেছেন। ইউপিতে একটি দলিত পার্টি, একটি বহুজন পার্টি, একটি মনুবাদী পার্টির সঙ্গে সরকার গঠন করেছিলেন, একবার নয় দুবার ইউপিতে। এটা তো ভাবা যায় না। মানে আম্বেদকর মানে বেঁচে থাকলে হয়তো অজ্ঞানী হয়ে যেত এটা শুনে, কিংবা আবার তার মৃত্যু হতো। কেননা মানে বহুজন আর মনুবাদী এটা দুটো মানে অ্যাবসলিউট অপোজিট পোল। মানে তৃণমূল আর অটল বিহারী বাজপেয়ীর ব্র্যান্ড অফ পলিটিক্স যত না কন্ট্রাডিক্টরি, তার থেকে অনেক বেশি কন্ট্রাডিক্টরি হচ্ছে বহুজন পলিটিক্স ভার্সেস মৌলবাদী পলিটিক্স। সেটা যখন হয়েছিল তো এটাও হতে পারে, কেননা ট্র্যাডিশনালি বুঝতে হবে যে আমাদের দেশে ট্র্যাডিশনালি কংগ্রেস ভার্সেস রেস্ট এরকমভাবে স্পেস তৈরি হয়েছিল। সে জয়প্রকাশ নারায়ণই হোক, সে আমাদের অটল বিহারী বাজপেয়ী হোক। ঠিক আছে, তো এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। কিছুদিন আগে আমরা বামেদের ব্রিগেড দেখলাম, সম্মিলিত ব্রিগেড, বাম, কংগ্রেস এবং নতুন যে জোট, যে চেহারা, সেটা আমরা দেখেছি। অনেকে এই প্রশ্নটা তুলছেন যে হান্নান মোল্লার মতো একজন মানুষ, যিনি কৃষক আন্দোলনের সারা ভারতবর্ষের মুখ, তিনি যদি বামেদের ব্রিগেড মঞ্চে থাকতেন, সেটার যে একটা পজিটিভ বার্তা হতো, কোথাও কি মনে হয় যে আব্বাস সিদ্দিককে নিয়ে যে একটা আবহ সেখানে তৈরি হলো, সেটা হান্নান মোল্লার প্রতি যদি হতো বা হতো না, এটা বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? আমি দেখছি হান্নান মোল্লা এখন যে জায়গায় রয়েছে ওটা খুবই প্রয়োজনীয় জায়গা। আমি মনে করি যে ডেমোক্রেসিকে শুধু ইলেকটোরাল পলিটিক্সের থেকে এগিয়ে যেতে হবে। ডেমোক্রেসি মানে শুধু 5 বছর পরে পরে ইলেকশন নয়, হতে পারে না। ডেমোক্রেসি মানে ব্যালট ভার্সেস EVM হতে পারে না। ডেমোক্রেসি মানে ফার্স্ট পাস দ্য পোস্ট কি লাস্ট পাস দ্য পোস্ট হতে পারে না। ডেমোক্রেসি মানে কজন ভোট করলো কি করলো না সেটা হতে পারে না। ডেমোক্রেসি মানে হচ্ছে আমাদের রোজকার জীবনে আমরা আমাদের সামাজিক স্পেসে কিভাবে ইনভলভ হচ্ছি, কিভাবে পার্টিসিপেট করছি, কিভাবে সোচ্চার হচ্ছি, কিভাবে পলিসি ডিসিশনসগুলোকে ইনফ্লুয়েন্স করছি, কিভাবে মানুষজনের মত, মানুষজনের বিচারধারাকে আমরা সবচেয়ে উপরে রাখছি। এটা যে কোনো স্পেকট্রাম অফ পলিটিক্সের থেকে অনেক উপরে, লেফট, রাইট, সেন্টার, নানান রকমের বিচারধারা মতো থাকে। কিন্তু মানুষ সেন্ট্রিক পলিটিক্স হ্যাজ টু বি অন টপ। মানুষের জন্য পলিসি তৈরি হতে হবে, এনভায়রনমেন্টের জন্য পলিসি তৈরি হতে হবে, ফেমিনিজমের জন্য পলিসি তৈরি হতে হবে। এই ইজমগুলো, এনভায়রনমেন্টালিজম, ফেমিনিজম অ্যান্ড হিউম্যানিজম, এই ইজম কিন্তু বাকি ইজমের থেকে অনেক উপরে। আচ্ছা, তেজস্বী যাদব এবং অখিলেশ দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে প্রাইমারি স্টেজের যে কথোপকথন আমরা জানতে পেরেছি, তাতে তারা বলছেন যে তারা সঙ্গে রয়েছেন। তারা একসময় কিন্তু বামাদের পক্ষেও ছিলেন। আমরা দেখেছি যে মুলায়ম সিং যাদব থেকে শুরু করে আরও অনেকে যারা ছিলেন। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো যে কেরলে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বামেরা, আবার
এখানে বিহারে যখন আমরা যাচ্ছি সেখানেও তারা মিত্র শক্তি, কিন্তু বেঙ্গলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল গভর্নমেন্টের নীতির বিরুদ্ধে যখন প্রশ্ন তুলছেন, যখন আগ্রাসী ভূমিকা নিচ্ছেন, সেক্ষেত্রে তিনি সমর্থনটা পাচ্ছেন না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একটা কথা তোমাকে মনে রাখতে হবে, আমাদের দেশের ডেমোগ্রাফি আর বিশ্বের যে কোনো দেশের ডেমোগ্রাফি থেকে একদম আলাদা। আমাদের দেশটা হচ্ছে মহাদেশ, আমি এটাকে একটা পৃথিবী বলি। ব্রিটেনে তোমার দুটো পার্টি হতে পারে, কনজারভেটিভ অ্যান্ড লিবার, কেননা তাদের ডেমোগ্রাফিক ততটাই, তার মধ্যে একটা সোশ্যাল ডেমোক্রেট ঢুকতে পারে। আমেরিকাতে দুটো পার্টি হতে পারে, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক, কেননা ওদের ডেমোগ্রাফি ততটাই। কিন্তু আমাদের দেশের ডেমোগ্রাফি, আমাদের দেশে একটা তো নয়, অ্যাটলিস্ট 200টা মেজর ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার থেকে ততোধিক বেশি কালচার রয়েছে, তার থেকে ততোধিক বেশি আমাদের এখানে কাস্ট, রেস, রিলিজিয়াস ইকুয়েশন রয়েছে, তার থেকে ততোধিক বেশি আমাদের দেশে নানান রকম প্রজাতি রয়েছে, শুধু জাতি তো নয়, প্রজাতি রয়েছে। এই সবাইকে রিপ্রেজেন্ট করার জন্যে আমাদের দেশে বহুজাতীয় পার্টি রয়েছে, কেননা বহুজাতীয় পার্টি না হলে এই সবাইকে রিপ্রেজেন্ট করা যেত না। আমি লেফটকে সাপোর্ট করতে পারি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে অনেক সময় লেফট কিন্তু সবসময় দলিতদের পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করেনি। লেফট কিন্তু সবসময় আদিবাসীদের রাইটস নিয়ে সোচ্চার হয়নি, তারা ম্যাক্সিমাম লেবার ওরিয়েন্টেড পলিটিক্স নিয়ে, লেবারের রাইটস নিয়ে, এবং তোমার যাকে আমরা ভূমিহার কিষাণ বলি, মানে ল্যান্ডলেস লেবারদের রাইটস নিয়ে করেছে। কিন্তু দলিত, ট্রাইবাল, এই যে প্রজাতিদের যে পলিটিক্স, এগুলো তো তারা কভার করেনি। তাদের জন্য দরকার ছিল বহুজন সমাজ পার্টি, তার জন্য দরকার ছিল ছত্তিশগড় মুক্তি মোর্চা। কিন্তু আব্বাস তো বলছেন সেই আদিবাসীদের কথাই তো তুলে ধরছেন। না, আমি সেটাই তো বলছি তোমাকে। তুমি যে বলছো যে এই স্টেটে ওরা এর সাথে, ওই স্টেটে ওরা ওর সাথে, কেননা আমাদের দেশের ডেমোগ্রাফিটা সেরকম না, ইকুয়েশনটা ওইভাবে বুঝতে হবে। আমাদের দেশে লিনিয়ার আর একদম বেসিক যাকে বলে বাইপোলার ডেমোগ্রাফি তো নয়। আমাদের দেশের ডেমোগ্রাফি ভীষণভাবে বদলায়, ভীষণভাবে চেঞ্জ হয়, এবং সেই প্রদেশে, সেই কালচারের, সেই ইউনিটের যে মানে প্রয়োজনীয় ইস্যুসগুলো, সেগুলোকে তুলে ধরার জন্যে আমাদের জোটগুলো মাঝে মাঝে পাল্টাতে থাকে। বিহারে চিরকাল লোহিয়াবাদী পলিটিক্স চলেছে, ঠিক আছে তো, কংগ্রেসের এগেনস্টে, চিরকাল কংগ্রেস এগেনস্টে লোহিয়াবাদী পলিটিক্স চলেছে। কংগ্রেস যখন হারলো, তারপর থেকে লোহিয়াবাদী পার্টিরাই জিতছিল। বিজেপি কিংবা রাইট উইং রিলিজিয়াস কালচারাল ফাসিজম কখনো বিহারে পপুলার হয়নি, এটা কারেক্ট, হ্যাঁ। কিন্তু এবার লাস্ট 15 বছর আমরা কি দেখলাম? লোহিয়াবাদী নীতিশ কুমার আর রাইট উইং কালচারাল শভিনিস্ট বিজেপি দুবার সরকার নিজেদের সঙ্গে বানাবে। এটা কি ইকুয়েশন? আবার তার মাঝখানে লোহিয়াবাদী নীতিশ আর লোহিয়াবাদী লালুও একবার সরকার বানিয়েছিল, তাই তো। আবার লোহিয়াবাদী আরজেডি আর কংগ্রেস, যাদের এগেনস্টে আরজেডি কিংবা লালু সোচ্চার ছিলেন 70s থেকে, তারাও দুজনে সরকার বানানোর চেষ্টা করেছে, একবার বানিয়েছে এবং একসাথে পলিটিক্স লড়েছে। আবার বামরা যারা কংগ্রেস এগেনস্টে ছিল, এবার বাম, কংগ্রেস আর আরজেডি একসাথে লড়েছে কার এগেনস্টে? লোহিয়াবাদী নীতিশ প্লাস রাইট উইং মনুবাদী বিজেপির এগেনস্টে। এই কোয়েশনগুলোকে বুঝতে হবে আমাদের। আচ্ছা, বাংলার পলিটিক্সে বামমুখী আন্দোলনের মধ্যে আমরা লাস্ট যেটা ব্রিগেড হলো, সেই ব্রিগেডে কিন্তু সেই তাৎক্ষণিক অর্থে আমরা জিগ্নেশ মেবানিকে দেখতে পাইনি, আমরা কানাহাইয়া কুমারকে দেখতে পাইনি। কি মনে হয়, মানে কোথাও কি অন্য কিছু ইকুয়েশন কাজ করছে বামেদের মধ্যে? কানাইয়া কুমার নিজেকে পুরোপুরি বিহারের ইন্টিরিয়ারে নিজেকে পুরোপুরি ঢুকিয়ে দিয়েছে। কানাই কুমার আর নিজেকে আরবান, আগে যেরকম একটা আরবান স্টুডেন্টস পলিটিক্যাল মানে লিডার কি ছেলে ছিল, তার থেকে সরিয়ে নিজেকে পুরোপুরি গ্রাসরুটে ঢুকিয়ে দিয়েছে। সেখানেই থাকছে, সেখানেই কাজ করছে, সেখানেই তার হাতে খড়ি চলছে, এবং এটা জরুরি। আমাদের দরকার এই প্রতিভাবান ইয়াং পলিটিকোসরা, এডুকেটেড পলিটিকোসরা, প্রোগ্রেসিভ পলিটিকোসরা যেন গ্রাসরুটে গিয়ে মানুষজনের সঙ্গে গিয়ে পলিটিক্স করে। ফেসবুকে যে পলিটিক্সটা হয়ে থাকে কিংবা টুইটারে যে পলিটিক্সটা হয়ে থাকে, সেটা সবসময় গ্রাসরুটে ট্রান্সলেট তো করে না।
মানুষকে মাস লিডার হতে হলে মাসেদের সঙ্গে কাজ করতে হবে। শুধু লিটারি ফেস্টিভ্যালস কিংবা স্টুডেন্টসদের জোটে গিয়ে আমাদের পছন্দ মতো কথাবার্তা বললেই তো সব কিছু হয়ে যায় না। এটা আমাদের একটা খুব বড় একটা ভ্রান্তি যে যারাই যাদবপুরে কিংবা জেএনইউর ফোরামে কিংবা দিল্লির কি বলে যন্তর মন্তরে একটা ভালো লেকচার দিচ্ছে, যেটা শুনে আমাদের ভালো লাগছে, আমরা যাদের নিজেদের বলি পেঙ্গুইন লেফটিস্ট কিংবা সোশ্যাল ডেমোক্রেট যাই বলে থাকি, তাদের ভালো লাগছে, সেটা কিন্তু মাসেদের কনভিন্স করতে পারে না, কি করে না। মাসেদের মধ্যে ঢুকতে হলে মাসেদের সঙ্গে কাজ করতে হবে, মাসেদের মধ্যে থাকা রোজকার যে গ্রাসরুট ইস্যুস সেগুলোকে নেগোশিয়েট করতে হবে, এবং সে তবেই তুমি মাস পলিটিশিয়ান হতে পারবে। কানাইয়া সেটা বুঝেছে, জিগ্নেশ মেমানি সেটা অনেক আগেই বুঝেছিল। তো এই জন্য আমার মনে হয় যে ওদের সবসময় যে সব স্টেটের কালচারাল পলিটিক্সের মধ্যে যুগ্ম হতে হবে সেটা কিন্তু জরুরি নয়। ওরা নিজেদের পলিটিক্স নিজের জায়গায় করুক, আর যখন ন্যাশনাল লেভেলে পলিটিক্স হবে, অর্থাৎ লোকসভা ইলেকশন, যেখানে প্রত্যেক স্টেটই কিন্তু সেন্ট্রাল ইস্যু নিয়ে লড়াই করছে, সেখানে তাদের ঝাঁপাতেই হবে। আচ্ছা, তুমি একজন অভিনেতা, এই যে দল বদলের রাজনীতি প্রত্যেকটা রাজনৈতিক দলেই প্রায় কম বেশি দেখা যাচ্ছে, এটাকে তুমি একজন অভিনেতা হিসেবে কিভাবে দেখছো? এটা অভিনেতা হিসেবে কেন দেখতে হবে? এটা তো মানুষ হিসেবে দেখতে হবে। মানুষ হিসেবে যদি আমার একটা ওয়ার্ল্ড ভিউ থাকে, এবং থাকাই উচিত, আমার মনে হয় প্রত্যেক মানুষেরই ওয়ার্ল্ড ভিউ থাকা উচিত। অবশ্যই এরকম অনেক মানুষজন আছে যারা কোনোদিন এই ব্যাপারটা নিয়ে ভাবেননি যে তার ওয়ার্ল্ড ভিউ হওয়া উচিত কিনা, বিশ্বকে কোন পার্সপেক্টিভে দেখবো, সমাজকে কোন পার্সপেক্টিভে দেখবো। এটা হতেই পারে। আমার মা বলতে পারেন যে আমি পলিটিক্স বুঝি না, আমার বলতেই পারেন। আমার মা খুব স্পিরিচুয়াল, কিন্তু মা যখন কোনো হিউম্যান বিং যদি কোনোদিন হার্ট হয়, মা তার পাশে দাঁড়াবে, মা তার ব্যাপারে বলবে, আহারে করবে। মার যদি চিনির দাম প্রচণ্ড বেড়ে যায়, সেটা নিয়ে ক্রিটিসাইজ করবে, বলবে যে কী করছে সরকার, সেটা তো মার পলিটিক্যাল স্ট্যান্ড হয়ে গেল, মা না বুঝে পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে। আমরা যারা বুঝি ওয়ার্ল্ড ভিউ, অভিনেতা হিসেবে না, যেটা বলছি মানুষ হিসেবে, একটা পার্সপেক্টিভ রয়েছে জীবনকে দেখার, মানুষজনকে দেখার, রিলেশনশিপকে বোঝার, সোসাইটিতে সোশ্যাল, ইকোনমিক, কালচারাল ইস্যুসগুলোকে যারা আমরা বুঝতে পারি, তাদের নিশ্চয়ই কোনো না কোনো একটা বিশেষ মত তৈরি হয়, এবং সেই মতধারার মধ্যে আমরা ফিল্টার করি যে এটা এই পার্টি না, এই পলিটিক্যাল ফোর্সটা আমাদের সমাজের জন্যে, আমাদের সময়ের জন্যে, আমাদের মানুষের ভালোর জন্যে একেবারেই এরা প্রয়োজনকারী নয়। এরা কোথাও না কোথায় আমাদের সমাজ, আমাদের মানুষজন, আমাদের সংস্কৃতি, আমাদের ইকোনমিকে ভীষণভাবে হার্ট করবে, এটা আমরা বুঝতে পারি। এটা বোঝার পরেও যদি আমরা সেই ফোর্সের দিকে যাই, সেই ফোর্সের সঙ্গে হাত মেলাই, সেই ফোর্সের সঙ্গে কোলাকুলি করি, তাহলে তো কোথাও আমরা বলবো যে আমাদের মাথা আর আমাদের হার্ট যা বলছে আর আমরা ফিজিক্যালি যা করছি সে দুটো বিপরীত। তারপর ওই বিপরীত দিকে যাওয়ার পর আমরা নিজেদের মাথা এবং নিজের হার্টকে কি করে নিজের শরীরের সঙ্গে মানানসই করে নিই, এবং কি করে সেই স্লোগানগুলোর সঙ্গে নিজেকে মানানসই করে নিই, কি করে ওই মতধারা, কি করে ওই ধরনের অ্যাকশনগুলোর সঙ্গে আমরা কম্প্রোমাইজ করে নিই, সেটা কোথাও না কোথাও তো আমাদের একটা হিউম্যান বিইং, একটা হিউম্যান পার্সপেক্টিভ, একটা ওয়ার্ল্ড ভিউ রাখা, প্রোগ্রেসিভ আমাদের একটা সত্তা ছিল, তার থেকে কোথাও আমাদের নিচে করে দিচ্ছে, আমরা কোথাও একটা সাব হিউম্যান হয়ে যাচ্ছি। কিন্তু এই যে কম্প্রোমাইজটা করে, সে অভিনেতাই হোক কি অন্য কেউ হোক, এই কম্প্রোমাইজটা কিন্তু তাৎক্ষণিক কম্প্রোমাইজ নয়, এটা কিন্তু হিস্টোরিক্যাল কম্প্রোমাইজ। কেননা তাদের মাথায় আমি বিশ্বাস করি ঠাপ্পা লেগে যাবে, এবং ফিউচার জেনারেশন তাদের ধরবে যে এরা সমাজকে বিট্রে করেছিল, মানুষকে বিট্রে করেছিল, মানুষের যে প্রয়োজনীয় ইস্যুসগুলো ছিল সেই প্রয়োজনীয় ইস্যুসগুলোকে বিট্রে করেছিল, যেকে আমরা বলি দে ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য ল্যাপ অফ দ্য ডেভিল। ডেভিলস অ্যাডভোকেট শুধু নয়, দে বিকেম পার্ট অফ দ্য ডেভিল। তো এই থাপ্পাটা ওদের মাথায় লেগে যাবে, এবং সেই দাগ কোনো দিন বোঝাতে পারবে না ওরা পারবে, না ওদের ছেলের মেয়ে পরের প্রজন্ম পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ কত দেবে মার্কস? পলিটিক্যালি 10-এ 7, ইকোনমিক্যালি 10-এ 6। সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবে? ইকোনমিক্যালি 10-এ 1। কেননা উনি যেই আমাদের ইকোনমিক বেসটা ছিল, যার ওপর আমাদের ভারতীয় সমাজের ডেমোগ্রাফি দাঁড়িয়েছিল,
যেখানে অলমোস্ট 85% ওয়ার্কফোর্স আমাদের ছিল অলমোস্ট ডেইলি ওয়েজার সেলফ এমপ্লয়েড ওয়ার্কফোর্স, যারা নিজেরাই নিজেদের কেয়ার নিত এবং বছরের পর বছর ধরে কেয়ার নিয়েছে, তাদের ডিমনিটাইজেশন দিয়ে শেষ করে দিয়েছিল। আমাদের দেশে যে ক্ষুদ্র বিজনেস অর্থাৎ স্মল স্কেল বিজনেস ছিল, তারা বড় কর্পোরেটদের আউটনাম্বার করে দেয়। এরা যত এমপ্লয়মেন্ট দেয়, কর্পোরেটরা তত এমপ্লয়মেন্ট দেয় না। আমাদের দেশে এমপ্লয়মেন্ট জেনারেট হয় ক্ষুদ্র বিজনেস দিয়ে, কর্পোরেট দিয়ে হয় না। কর্পোরেটটা বাড়িতে বসে ফ্রম হোম অনলাইন কাজও করাতে পারে, ক্ষুদ্র বিজনেস করে। ডিমনিটাইজেশন আর জিএসটি দিয়ে এই ক্ষুদ্র বিজনেসকে টোটালি শেষ করে দেওয়া হয়েছিল। আমাদের দেশে আর্লি 90s থেকে নলেজ ইকোনমি ডেভেলপ হয়েছিল। নলেজ ইকোনমি বলতে আইটি সেক্টর বোঝায় এবং এর সঙ্গে মানে কানেক্টেড সব এগুলো তো পায়। এমন একটি নরেন্দ্র মোদী এমন একটি পলিটিক্স, ইকোনমিক্যাল পলিটিক্স থেকে বেরোন যেখানে নলেজ শব্দটা খুব বেশি কার্যকারী নয়। উনি নলেজ বিষয়টাকে বিশ্বাস করেন না। উনি যেটাতে বিশ্বাস করেন সেটা হচ্ছে একটা মাস্কুলার শভিনিস্টিক পলিটিক্স, অর্থাৎ এই যে অখণ্ড হিন্দু রাষ্ট্র, ভারত বিশ্বগুরু, এটার মধ্যে একটা মাস্কুলার ব্যাপার রয়েছে। এটা যেন তেন প্রকারেণও আমাদের সবাইকে ডমিনেট করতে হবে, এইরকম একটা ব্যাপার রয়েছে। এর মধ্যে সফট পাওয়ারের যে ব্যাপারগুলো, ইকোনমিক তো একটা সফট পাওয়ার, কালচার তো একটা সফট পাওয়ার, এই জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হয় না। কাজেই যে নলেজ ইকোনমি যেভাবে আমাদের প্রসারিত হওয়ার কথা, সেটা কোথাও না কোথাও বিক্রি হচ্ছে। ফর এক্সাম্পল, ইকোনমির সঙ্গে যুক্ত হচ্ছে এডুকেশন। উনি কটা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছেন? ভূভারতে ছেড়ে দাও, গুজরাটে বরোডা ইউনিভার্সিটি কি উনি বানিয়েছিলেন? নিশ্চয়ই না। আমি বিশ্বাস করি যে মানুষজন পলিটিক্যালি, আমাদের দেশের মানুষজনকে আমি চিরকাল খুব ওয়াইজ মনে করেছি, চিরকালই বুদ্ধিমান মনে করেছি। আমি এটা জানি আমাদের দেশে না একটা প্রচণ্ড প্রেজুডিস রয়েছে ওপর লেভেলের মানুষজনের। 11% আপার কাস্ট আরবান যে আমাদের সমাজ, তারা সবসময় সাধারণ মানুষকে বোকা ভাবে। আমাদের কাকারাও মানে হাতে সুন্দর স্কচ নিয়ে বলতো, এই অশিক্ষিতদের ভোট দেওয়া উচিত নয়, এদের এই বস্তির লোকেদের ভোট দিতে দেওয়া উচিত নয়। তারা মনে করতো দেশটা তাদের বাপের সম্পত্তি। এটা তো সেই ফিউডাল জমিদারি ব্রাহ্মণিক্যাল একটা ট্র্যাডিশন চলে এসেছে না, যে আমরা 6% ব্রাহ্মণ কন্ট্রোল করবো পুরো 94% সমাজকে। ওই টেন্ডেন্সিটা কোথাও এদের মাথার মধ্যে কাজ করতো, যে অশিক্ষিত মানে নির্বোধ এরকম। আসলে না, এই 85 to 90% লোকজনই কিন্তু ভারতের রাজনীতিকে চিরকাল একটা প্রোগ্রেসিভ দিক দিয়েছে। যখনই কেউ মানে কোথাও না কোথাও মানুষজনের থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে, এরা কিন্তু তাদের শিক্ষা দিয়েছে। ইন্দিরা গান্ধী, যাকে ইন্ডিয়া ইজ ইন্দিরা বলতো, তাকেও তো শিক্ষা দিয়েছিল এই মানুষজনই। এই রাজীব গান্ধীকেও তো ডিফিট করেছিল এই মানুষজনই। হ্যাঁ, এই কংগ্রেসকেও তো ডিফিট করেছিল এই মানুষজনই, তাই তো? তো এই মানুষজন খুব চালাক। আবার যাকে এনেছিল, সেই জনতা পার্টিকে এনেছিল, তারা যখন ভালো পারফর্ম করেনি, তাকেও মানুষজন ডিফিট করেছিল। তো সাধারণ মানুষ ইজ ভেরি ভেরি স্মার্ট। হ্যাঁ, যেটা দুশ্চিন্তা আমার, যে লাস্ট 7 ইয়ার্সে খুব র্যাপিডলি, আগেও ছিল কিন্তু খুব র্যাপিডলি, যেটাকে আমরা ফ্রিঞ্জ পলিটিক্স বলতাম, অর্থাৎ একটা মাস রিলিজিয়াস কালচারাল লিঞ্চিং পলিটিক্স, সেটা কোথাও মেইন স্ট্রিম হয়ে গেছে। আগে রিলিজিয়াস ম্যাটারে দাঙ্গা হতো, রিলিজিয়াস ম্যাটার নিয়ে লিঞ্চিং হয়তো হতো, রিলিজিয়াস এবং কালচারালি অন্যদের হয়তো কোথাও না কোথাও টার্গেট করা হতো, কিন্তু সেটা ফ্রিঞ্জ এলিমেন্ট ছিল। মেইন স্ট্রিম সাপোর্ট সেটা কোনোদিন পায়নি। মেইন স্ট্রিম সবসময় সেটাকে কন্ডেম করেছে। তাই জন্যই তারা সবসময় কোথাও না কোথাও সাইডে দাঁড়িয়েছিল। কোনোদিনই তারা সেন্টার অফ পলিটিক্সে ওই ফ্রিঞ্জগুলো আসতে পারেনি, এই শক্তিগুলো আসতে পারেনি। কোথাও না কোথাও হিন্দু মহাসভা, যে বীর সাভারকরের পার্টি 1915-তে এস্টাবলিশ হয়েছিল, কোথাও না কোথাও হিন্দু মহাসভা ফ্রিঞ্জে চলে গেল। হিন্দু মহাসভার ব্যাপারে তো সেভাবে কোনো পলিটিক্যালি কেউ কথা বলে না, ইলেকট্রালি কথা বলে না। কেন? কেননা এই পলিটিক্সটা আমাদের দেশের মানুষ, যেখানে গান্ধীর একটা বড় স্ট্রং ট্র্যাডিশন আছে, যেখানে সুভাষচন্দ্র বোসের সোশ্যালিজমের একটা স্ট্রং ট্র্যাডিশন ছিল, যেখানে ভগৎ সিংয়ের বিচারধারার একটা স্ট্রং ট্র্যাডিশন রয়েছে, যেখানে বুদ্ধ এবং চৈতন্যর একটা স্ট্রং ট্র্যাডিশন রয়েছে। সো প্যাসিফিজম, রেভলিউশনারি জিল, কালচারাল প্রোগ্রেসিভনেস, এই সব কিছু আমাদের মানুষজনের মধ্যে ওতপ্রোতভাবে ঢোকানো ছিল। সেটা কোথাও আমার মনে হচ্ছে যেন একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথাও ওই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো মেইন স্ট্রিমে চলে এসছে। একটা লিঞ্চারকে মালা পড়াচ্ছে একজন মেইন স্ট্রিম পলিটিশিয়ান, আর আমাদের সেটাতে কোনো দুঃখ হচ্ছে না।
একটা লিঞ্চারকে রাস্তা দিয়ে প্যারেড করিয়ে তার সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেটা আমাদের কোথাও হার্ট করছে না। আমরা রাস্তায় নামছি, কিন্তু আমরাও তো ফ্রিঞ্জ, কিন্তু মেন স্ট্রিম সোসাইটি যেন কোথাও হার্ট হচ্ছে না। আমাদের একাধিক মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যের পর মিথ্যে কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যেন সেটা গায়ে লাগছে না। আচ্ছা, বলুক, লকডাউনের নামে যেই ধরনের মানে সিভিল ডিসক্রিমিনেশন করা হয়েছে, যেভাবে সিভিল সোসাইটিকে টার্গেট করা হয়েছে লকডাউনের নামে, ফিজিক্যালি এবং ক্রিমিনালি, লকডাউনের পেছনের পলিটিক্সটা সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারেনি, যে হঠাৎ লকডাউন কেন হলো, তার আগে সোশ্যাল ডিস্টেন্সিং কেন হলো না। এটাও কি পলিটিক্স? কোথাও 100% পলিটিক্স। আমাদের দেশে করোনার প্রথম আবির্ভাব হয় জানুয়ারি 30। সারা বিশ্বে তখন করোনা ঝাঁপিয়ে বেড়াচ্ছে, ভীতি তৈরি হয়ে গেছে। WHO-টাকে এপিডেমিক থেকে প্যান্ডেমিক ডিক্লেয়ার করলো বলে ফার্স্ট যে স্টেপ নেওয়া উচিত ছিল এয়ারপোর্ট শাটডাউন অর এয়ারপোর্ট স্ক্রিনিং, কেননা করোনা আসবে বাইরে থেকে। মার্চ 14 তারিখ অবধি বম্বেতে, শুধু আমি তো বম্বেতে থাকি, 30 লক্ষ প্যাসেঞ্জার ঢুকেছে। কি করে ঢুকলো? যদি সারা বিশ্বে পরে আমাদের সরকার কি সেটা জানতো না, বুঝতো না? অবশ্যই জানতো এবং বুঝতো। রাহুল গান্ধী ফেব্রুয়ারি 12 তারিখে বলেছিল যে সাংঘাতিক একটা ঘটনা ঘটতে চলেছে এই দেশে, প্লিজ সাবধান হও। ওকে হেসে উঠে দিয়েছিল পাপ্পু করে। কেন? সেখানে রাহুল গান্ধীকে তো অপোজিশন পলিটিশিয়ান নয়, ও তো মানুষ হিসেবে ব্যাপারটা বলছে, ও তো এক্সপার্টদের সঙ্গে কথা বলে ব্যাপারটা বলছে, কিন্তু তাকে এভাবে উড়িয়ে দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারিতে যখন প্যান্ডেমিক সারা বিশ্বের তুঙ্গে, সেই সময় নমস্তে ট্রাম্প প্রোগ্রাম করা হলো, যেখানে ৭৫,০০০ লোককে একটা স্টেডিয়ামে ভরা হলো। সোশ্যাল ডিস্টেন্সিং? কিসের সোশ্যাল ডিস্টেন্সিং? আমরা তো ইনভাইট করলাম, এসো, এটাকে এখানে বাড়িয়ে চালিয়ে দাও। মার্চ 14-তে যখন আমাদের দেশে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কনসেপ্ট ঢুকে গেছে, তখনও লকডাউন ডিক্লেয়ার করেনি। কেননা মার্চ 18 তারিখে মধ্যপ্রদেশ সরকারকে ফেলতে হবে, কংগ্রেসের মধ্যপ্রদেশ সরকারকে ফেলে দেবে কমলনাথের সরকারে, সেখান থেকে এমপি এমএলএ কিনে, সেই এমপি এমএলএ গুলো কিনে 17 তারিখে হলো, আর 22 তারিখে শপথ গ্রহণ হলো, আর মার্চ 24 তারিখে লকডাউন ডিক্লেয়ার হলো। আর লকডাউন ডিক্লেয়ার পরে আমরা কি দেখলাম? প্রত্যেক মাসে বাড়িতে গিয়ে যে অ্যান্টি সিএএ যে অ্যাক্টিভিস্টরা ছিল, তাদের অ্যারেস্ট করা হচ্ছে প্রত্যেক মাসে। কেন? লকডাউন কেউ বাড়ি থেকে বেরোবে না, কেউ প্রোটেস্ট করতে পারবে না, কেউ রুখে দাঁড়াতে পারবে না। রাতের অন্ধকারে এদের নিয়ে গিয়ে, মেয়েদের, স্টুডেন্টদের নিয়ে গিয়ে জেলে পুড়ে তাদের উপর ইউএপিএ টেররিস্ট ঘোষিত করে তাদের টর্চার করা হবে। লকডাউনের সময় আমরা কি দেখলাম? ভারতবর্ষের অ্যাসেটসগুলোকে এক এক করে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। লকডাউনে আমরা কি দেখলাম? করোনার নামে আমাদের প্রধানমন্ত্রী অলরেডি এক্সিস্টিং প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থাকা সত্ত্বেও, তাতে বেশ কয়েক কোটি টাকা থাকা সত্ত্বেও, উনি আউট অফ পার্লামেন্ট একটা ফান্ড লঞ্চ করলেন নিজের নামে, এবং ফোর্স করলেন আমাদের দেশের সমস্ত কোম্পানি, পাবলিক অ্যান্ড প্রাইভেটকে ডোনেট করতে, এবং বাইরের দেশের কোম্পানিদেরও ডোনেট করতে। অথচ সেম প্রিভিলেজটা উনি কিন্তু কোনো চিফ মিনিস্টারকে দিলেন না। যেই ফান্ডগুলো স্টেটের কাছে যাওয়া উচিত করোনার সঙ্গে লড়াই করার জন্য, সেগুলো চলে গেল প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে, কোটি কোটি টাকা। ইন্ডিয়ান রেলওয়েজ 150 কোটি টাকা দিয়েছে প্রাইম মিনিস্টার পিএম কেয়ার ফান্ডে, অথচ ইন্ডিয়ান রেলওয়েজ নিজের এমপ্লয়িদের স্যালারি দিতে পারেনি। এবং সেই প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড নিয়ে যখন প্রশ্ন উঠলো যে এই এতগুলো টাকা, বিলিয়নস অফ ডলার যে এসছে, এগুলো কিভাবে খরচ করা হচ্ছে? মানুষজন কেন না খেতে পেয়ে রাস্তায় হাঁটছে? মানুষজন কেন ট্রেন বাস পাচ্ছে না? মানুষজনের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা, গরিবদের টাকা দেওয়া হচ্ছে না? আমাদের কি টাকা নেই? আমাদের কি বাস নেই? আমাদের কি ট্রেন নেই? কেন বলুন, টাকাটা কোথায় যাচ্ছে? বলা হচ্ছে এটা জানার কোনো অধিকার নেই। করোনার নামে, আমাদের জন্য টাকা কালেক্ট হবে, অথচ আমরা জানতে পারবো না টাকাটা কোথায় যাচ্ছে। আরটিআই করে জানা গেল ওইটাকে প্রাইভেট প্রিভিলেজ হিসেবে তৈরি করা হয়েছিল। পিএম কেয়ার ফান্ড ওয়াজ নট আ ন্যাশনাল ইন্ডিয়ান গভর্নমেন্ট ফান্ড, ইট ওয়াজ এ প্রাইভেট ফান্ড। প্রাইভেট ফান্ডের এগেনস্ট আরটিআই করা যায় না, আমরা জানতে পারবো না পিএম কেয়ার ফান্ড কি করে প্রাইভেট ফান্ড হয়ে যায়। কিন্তু সেটা তো মেইন স্ট্রিম সোসাইটিকে বিচলিত করছে না, মানুষ তো রাস্তায় এসে বিক্ষোভ করছে না সেটা নিয়ে। এটা কি করে হতে পারে? তার মানে ওই পুরো টাকাটাই কি বেঙ্গল ইলেকশনে যাচ্ছে? পুরো টাকাটাই কি বিহার ইলেকশনে গেছিল?
আমাদের বোকা বানিয়ে আমাদের নামে টাকা নিয়ে শুধু যদি ইলেকশন ভোটে জেতাই একজন প্রধানমন্ত্রীর কাজ হয়, তাহলে গভর্নেন্স, মানুষের ভালো, সমাজের ভালো, এনভায়রনমেন্টের ভালো, ইনস্টিটিউশনগুলোর ভালো, ইউনিভার্সাল হেলথ কেয়ার, ইউনিভার্সাল এডুকেশন, এইসবগুলো কখন কে করবে? এই প্রশ্নগুলো কে করবে? মেইন স্ট্রিম সোসাইটি এগুলো নিয়ে কেন চিন্তা ভাবনা করছে না? করছে, যারা করছে তাদের বলা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল, যারা করছে তাদের এগেনস্টে ইউএপিএ ল ঢুকিয়ে অর্থাৎ টেররিস্ট ঘোষিত করে তাদের উইদাউট এভিডেন্স জেলে বছরের পর বছর রেখে দেওয়া যায় উইদাউট ট্রায়াল। যারা করছে তাদের মধ্যে কাউকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, ইনক্লুডিং জার্নালিস্টস। এখন নতুন ল আনা হয়েছে আউট অফ পার্লামেন্ট, প্রাইভেটলি কয়েকজন মিনিস্টার মিলে একটা ল তৈরি করছে যেখানে ডিজিটাল স্পেসটাকে কন্ট্রোল করতে পারে। কেননা পুরো অপোজিশন ভয়েস অফ দ্য ডিজিটাল স্পেসে এসে গেছে। মেইন স্ট্রিম মিডিয়াকে তো কিনে নিয়েছে সরকার, সবাই জানে। 99.9% মেইন স্ট্রিম মিডিয়া সরকারের মিডিয়া, সরকারি মিডিয়া, দূরদর্শনের থেকেও বেশি সরকারি। অপোজিশন স্পেসটা ছিল পুরোপুরি ডিজিটাল, তারা নিজেদের কথা নিজেদের মতো করে সিটিজেন জার্নালিস্ট হয়ে বলতো। এখন তাদের কন্ট্রোল করলে পরে কি রইল অপোজিশন স্পেস? রয়েছে কৃষকরা তো লড়ছে, সারা ভারতে লড়ছে, ভারত বন্ধ হবে কিছুদিন পর, পার্লামেন্ট ঘেরাও হবে কিছুদিন পর, প্রত্যেক স্টেটে ওরা যাবে। লড়াই থামছে না, লড়াই থামবে না। আমি যেখান থেকে কথাটা শুরু করেছিলাম যে ডেমোক্রেসি ইজ নট জাস্ট ইলেকটোরাল পলিটিক্স অর ভোটের পলিটিক্স, ইট ইজ অ্যাবাউট এভরিডে পলিটিক্স। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি দিল্লির রাজনীতিতে যখন নোটবন্দি হলো তখন সক্রিয় ভূমিকা তিনি নিয়েছিলেন। সেখানেও আমরা দেখেছিলাম যে সীতারাম ইয়েচুরি থেকে আরও যারা বিরোধীরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক কাট্টা ছিলেন। তো যখন আমরা বিধানসভা নির্বাচন দিচ্ছি সেখানে কিন্তু মূল প্রতিপক্ষের জায়গায় চলে আসছেন উভয়ের তরফে। এটা কি কোথাও মনে হয় যে বিজেপির কোর্টেই বল চলে যাচ্ছে, মমতাকে যত দুর্বল করা হবে? দুর্বল করা হবে, কোর্টে বল চলে যাবে, দেখো এটা ন্যাশনাল লেভেলে হতে পারে। আমি এটা বিশ্বাস করি যে ন্যাশনাল লেভেলে এটা সম্ভব। ন্যাশনাল লেভেলে আমি আগেও বলেছি, এখনও বলি, যে সমস্ত অপোজিশনকে অফ অল ক্রিড অ্যান্ড কালার তাদের একটা ফিস্ট হতে হবে, একটা মুঠো হতে হবে। যদি তোমাদের টক্কর নিতে হয়, এত টাকা, এত ক্যাডার, এত মাসল, এত কর্পোরেট, এত প্রোপাগান্ডার এগেনস্টে তোমাকে এক মুঠো হতে হবে। তোমাদের টাকা নেই, কিন্তু এক মুঠো হলে তোমাদের আওয়াজে জোর পাবে, তোমাদের দলে বলে জোর পাবে। ন্যাশনাল লেভেলে, রিজনাল লেভেলে এটা খুব করা খুব মুশকিল। কেননা রিজনাল লেভেলে একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে, যদি তোমরা মনে করো, মানুষজন যদি সত্যি মনে করে যে একটা পার্টি ডেমোক্রেটিক ভ্যালুজে বিশ্বাসী নয়, কনস্টিটিউশনে বিশ্বাসী নয়, মানুষজনের, সাধারণ মানুষের রোজকার অধিকারে বিশ্বাসী নয়, তাদের কালচারাল, ইকোনমিক এবং পলিটিক্যাল রাইটসটাকে পুরো যাকে বলে হাইজ্যাক করে নেওয়া হচ্ছে, এটা যদি বিশ্বাস করো তাহলে তার এগেনস্টে ভোটটা দেবে। আর তার এগেনস্টে ভোট দেওয়ার জন্য তোমরা যে কোনো অপোজিশনকে দিতে পারো। টলি পাড়াতে ফেডারেশন ফোরাম এই নিয়ে একটা চর্চিত বিষয়, সেখানে অনেকেই একজনের প্রতি বলছেন নির্দিষ্ট করে একটি নাম, যে তার জন্যে এই অচলাবস্থা। এটাকে তুমি কিভাবে দেখছো? আমি এটাতে খুব কি বলবো, এটা আমাকে ভীষণ ডিস্টার্ব করে। বিকজ অ্যাজ এ কালচারাল প্রোগ্রেসিভ পার্সন আমি বিশ্বাস করি আমার রাজনীতি করার স্পেসটা হচ্ছে কালচারাল স্পেস। আমি বিশ্বাস করি আমার রাজনীতি করার স্পেসটা হচ্ছে আমার রোজকার জনজীবনের সঙ্গে যে আমি যেভাবে আমি নিজেকে কন্ডাক্ট করি সেই স্পেসটা, সেটাও তো রাজনৈতিক স্পেস। আমি রোজ যে মানুষজনের সঙ্গে যে রিলেশনশিপ তৈরি করছি, মানুষকে জনকে যেটা কমিউনিকেট করছি, সেটা তো রাজনীতি। রাজনীতি তো শুধু পার্টি পলিটিক্স নয়, পার্টি যে জয়েন করবে না সে রাজনীতি নয়, অফকোর্স রাজনীতি। উই আর অল পলিটিক্যাল, এভরি ডে এভরি মিনিট উই আর পলিটিক্যাল। আর আমরা তো আরও লাকি, কেন আমাদের কাছে একটা সাংস্কৃতিক স্পেস আছে, আমার কাছে একটা কালচারাল স্পেস আছে, যেটা কমিউনিকেশনের বিশাল জায়গা। আমার থিয়েটার দিয়ে, আমার সিনেমা দিয়ে, আমার নানান রকম ভাবে অ্যাজ ইনফ্লুয়েন্সার আমরা প্রোগ্রেসিভ স্পেস তৈরি করতে পারি। সেই জিনিসটা নেগলেক্ট করে আমরা যদি শুধু পার্টি পলিটিক্স করার চেষ্টা করি, তার মানে কোথাও না কোথাও আমরা চাইছি যে পলিটিক্যাল পাওয়ারটা
যেন আমার কাছে থাকে, এবং পলিটিক্যাল পাওয়ার পেলে পরে আমার কাছে অনেক নানান রকম সুযোগ সুবিধা হবে, অল্টারনেট প্রফেশন তৈরি হয়ে যাবে, আমি নেক্সট 3টে জেনারেশনের জন্য টাকা করে নিতে পারবো, অনেক মানুষজনকে আমি নিজের যাকে বলে কন্ট্রোলে করে নিতে পারবো। এই ধারণাটা আমার মধ্যে ঢুকে যাচ্ছে। কোথাও না কোথাও ইনফ্লুয়েন্সার, কালচারাল কমিউনিকেশন, মানুষজনের সঙ্গে থাকা, মানুষজনের ব্যাপারে চিন্তা ভাবনা করা, এই জিনিসটা কোথাও পাশে সরে যাচ্ছে। পাওয়ার ইকুয়েশনটা চলে আসছে, বিশাল বড় ইকোনমিক ইকুয়েশনটা মাথায় চলে আসছে। এটা আমাকে ভীষণ ডিস্টার্ব করে। সো আই পার্সোনালি ফিল দ্যাট ইফ ইউ আর ট্রুলি আ কালচারাল পার্সন, ইফ ইউ আর ট্রুলি আ কালচারাল কমিউনিকেটার, তাহলে কালচারাল স্পেসটাকে এনরিচ করতে হবে, কালচারাল স্পেস দিয়ে মানুষজনের চেতনাতে ঢুকতে হবে। আমাদের জায়গাটাতে চেতনা, ভল্টেয়ার তো পার্টি পলিটিক্স করেনি, ম্যাক্সিম গোর্কি তো পার্টি পলিটিক্স করেননি। এই রাইটারদের, কিন্তু এই রাইটারদের যেভাবে কনসিয়াসনেস রেজ করেছিলেন তার থ্রুতে তো রেভলিউশন তৈরি হয়েছিল। তাহলে কি সরাসরি এটাই বলতে চাইছো যে যারা যেসব অভিনেতা, অভিনেত্রী, শিল্পীরা সরাসরি কোনো না কোনো দলের রাজনৈতিক দলে নিজেদের নথিভুক্ত করছেন বা পদপ্রার্থী হচ্ছেন, সেটা কোথাও ভুল? না, একেবারেই ভুল না। কারো যদি মনে হয় এবং সত্যিকারের মনে হয় সে জনসেবা করতে চায়, কারো যদি মনে হয় যে এই রিজনটায় প্রচণ্ড অভাব এবং আমি এখানে কিছু ভালো করতে পারবো, আমার কাছে কিছু আইডিয়াস আছে কংক্রিট, আমি এই আইডিয়াসগুলো ইমপ্লিমেন্ট করতে চাই, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ কালচারাল অ্যাক্টিভিস্ট করতে পারছি না। যদি আমি পলিটিক্যাল সেন্টারে যাই, যদি আমি ইলেকট্রাল পলিটিক্সে যাই, যদি মানুষজন, ওই রিজনে মানুষজন আমাকে সাপোর্ট করেন ভোট দিয়ে, যে আসুন দাদা, আসুন দিদি, আপনি আমাদের জন্য নিজের আইডিয়াসগুলো ইমপ্লিমেন্ট করুন পলিটিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি, তাহলে আমি যাবো পলিটিক্সে। এই ধারণা নিয়ে কি তারা পার্টি পলিটিক্স জয়েন করছে? আমার প্রশ্ন এটাই। যদি কোনোদিনও কোনো রাজনৈতিক দল তোমাকে সরাসরি সংসদীয় রাজনীতিতে আসতে বলে, সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে? আমাকে বলেছে, কারা? নাম নেব না, কিন্তু এটা বলতে পারি যে প্রোগ্রেসিভরা। কোন রাজনীতি? আমাকে সবসময় লেফট অফ সেন্টার, লেফট অফ সেন্টারই সবসময় আগে অ্যাপ্রোচ করে থাকে। লেফটও করে, লেফট অফ সেন্টারও করে, সেন্ট্রিস্ট, মানে আপও একবার মুম্বাইতে যখন আপ উঠছিল তখনও সেখান থেকে ফিলার্স এসেছিল যে আমরা ভালো লোকেদের চাই, আমরা কনসিয়াস লোকেদের চাই, আমরা এডুকেটেড লোকজনকে চাই, আপনি কেন আপ জয়েন করছেন নাকি আপের হয়ে কাজ করছেন না। কিন্তু আমি জানি যে ওদের গ্রাসরুট অর্গানাইজেশন মহারাষ্ট্রে ছিল না, ওদের ইনস্টিটিউশন বিল্ডিং তখন হয়নি। ইনস্টিটিউশন বিল্ড না করলে, গ্রাসরুট অর্গানাইজেশন না হলে মাসেদের কাছে যাওয়া যায় না। মাসেদের খালি দূর থেকে হাত নাড়িয়ে নিজের পার্সোনাল ক্যারিজমা দিয়ে তো শুধু ভোট জেতা যায়, মাসেদের সঙ্গে কাজ করা যায় না। তো মাস কাজ করতে হলে মাস অর্গানাইজেশন চাই, ইনস্টিটিউশনস চাই, সেগুলো ছিল না। তার আগেও লেফটের সঙ্গে তো নানান রকম আমার মানে ইনফর্মাল কানেকশনস ছিল কালচারালি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ডাকেননি? না 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 না, ওদের ডাকার দরকার নেই তো। আমাকে দিয়ে উনি কি ভোট জিতবেন, কি সিট পাবেন, আমাকে দিয়ে ডাকার। যদি কখনো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পয়েন্টগুলো ভুল, সেগুলো কি কি তোমার কি মনে হয়? আমার মনে হয় উনি অনেক বেশি সেন্ট্রালাইজড করে নিয়েছেন পাওয়ারটাকে। আমার মনে হয় উনি যখন পাওয়ারে ছিলেন তখনই ওনার উচিত ছিল সেকেন্ড রাং লিডার তৈরি করা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড রাং লিডার তৈরি করা, কেননা সেকেন্ড রাং লিডাররা কিন্তু যখন আপনি চিফ মিনিস্টার হন, গভর্নমেন্টের একদম উপরে পজিশন হন, সবসময় তো মানুষজনের কাছে আপনি যেতে পারবেন না। মানুষজনের কাছে যাবে কারা? সেকেন্ড রাং লিডাররা, যারা পার্টির লিডার। আমার একটা জিনিস যেটা মনে হয় তৃণমূলের যে এই ক্রাইসিসটা, সেটা এই ক্রাইসিসটা এখান থেকে বেরিয়েছে যে যখন পলিটিক্সটাকে শুধু ইলেকট্রাল পলিটিক্স হিসেবে ধরা হয়, অর্থাৎ টিকিট পেলে পরে পলিটিক্স করবো, টিকিট পেলে পরে আমি আমার দলে বিশ্বাসী, টিকিট পেলে পরে আমি আমার লিডারে বিশ্বাসী, এই পলিটিক্সটা কোথাও সেলফ ডিফিটিং। বিশ্বাস করতে হবে মতে, বিচারধারাতে, জনসেবাতে। তা করলে পরে তুমি যখন পার্টি জয়েন করবে, সেই পার্টি জয়েন করে কখনো কোনো পদ কিংবা টিকিট চাইবে না, তুমি তো কাজ চাইবে। আমাকে কাজ দিন, আমি কাজ করব। আপনি কাজ না দিলে আমি নিজেই কাজ করব। তারপর সেখান থেকে তোমার পদও হতে পারে, টিকিটও হতে পারে। আমার মনে হয় যে এই কালচারটা মমতা ব্যানার্জি পার্টিতে তৈরি করেননি বলে এত লোকে ভোটের আগে ঠিক হাওয়া বদলের সঙ্গে যাতায়াত শুরু করে। সেকেন্ড রাং লিডারশিপ ডেফিনেটলি উনি তৈরি করেননি। অনেক বেশি পাওয়ার, অনেক বেশি রেসপন্সিবিলিটি সেন্ট্রালাইজড নিজের হাতে নিয়ে নিয়েছেন। কাজে উনি তৃণমূলের ফেস, উনি না হলে তৃণমূল কি, কে, কেন, এটা বুঝতে মানুষজনের অসুবিধা হতে পারে। এটা ওনার খুব শিগগিরই শোধরানো উচিত। যদিও নিয়ে পাওয়ারে আসেন এবার, ওনার উচিত অনেকগুলো লিডারশিপ তৈরি করা, যেটা লেফটের প্রবলেম হয়েছিল। লেফটে কিন্তু লিডারশিপ তৈরি করেনি।
নন্দীগ্রামে উনি পদপ্রার্থী ঘোষণা করেছেন ভবানীপুর ছেড়ে, কিভাবে দেখছো? খুব ভালো। উনি তো নন্দীগ্রামে লিটারালি যাকে বলে নন্দীগ্রামে উনি মুভমেন্ট তৈরি করেছিলেন, ওনার থ্রুতে মুভমেন্ট তৈরি হয়েছিল। উনি নন্দীগ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, ক্যাম্পেইন করেছিলেন, নন্দীগ্রামের জন্য প্রচুর যুদ্ধ করেছেন, এবং নন্দীগ্রামের ক্যাম্পেইন মুভমেন্ট এবং যুদ্ধের জন্যই কিন্তু উনি ফাইনালি পাওয়ারে এসেছিলেন। বেঙ্গলের মানুষ ভেবেছিলেন যে ওকে, একজন যোদ্ধা আছে যে সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাচ্ছে। তো আবার সেই নন্দীগ্রামেই ফেরত যাওয়া হয়েছে সাইকেল। মুকুল রায় শুভেন্দু অধিকারীর চলে যাওয়া, সেটা কোথাও একটা মমতা ব্যানার্জির কি পরাজয়? হতেই পারে, কেননা মুকুল রায় শুভেন্দু হয়তো মাস লিডার, আমি জানি না কত বড় মাস লিডার, মানুষ তাতে কত বিশ্বাসী। আমি যতটুকু জানতাম যে তৃণমূল ইজ টোটালি মমতা ব্যানার্জি সেন্ট্রিক। মমতা ব্যানার্জি দিদির ফটো লাগিয়ে দিদির নামে লোকেরা ইলেকশন লড়ে, ভোট জেতে। অনেকে শুধু সিম্বলিক প্রেজেন্স থাকে, তাদের টিকিট দেওয়া হয় শুধু সিটটা পাওয়ার জন্যে। অ্যাকচুয়ালি উনি বলেন, দিদি বলেন যে কাজটা তো আমি করব, আপনি ওদের জেতান, তাহলে আমার হাতটা শক্ত হবে। এইভাবেই সবাই জিতেছেন। তাদের মধ্যে কিছু কিছু লোক হয়তো তাদের ইনফ্লুয়েন্স বেশি থাকতে পারে, এদের ইনফ্লুয়েন্স বেশি, সেটা তো এবারে ইলেকশনেই পরিষ্কার হয়ে যাবে যে সত্যি দিদিকে মানুষ ভোট দিয়েছিলেন না এই ইন্ডিভিজুয়ালকে মানুষ ভোট দিয়েছিলেন। ক্ষমতা থেকে যদি তৃণমূল কংগ্রেস সরে যায়, কারা আসতে পারে বলে মনে হয়? এই মুহূর্তে বলা খুব কঠিন, সত্যি কথা বলছি। আমার তো মনে হয় না যে কোনো পার্টি, মানে তৃণমূল পেতে পারে, অন্য কোনো পার্টি কোনো মেজরিটি পাবে। লেফট বাই ইটসেলফ পাওয়ারে আসতে পারবে না, বিজেপি বাই ইটসেলফ পাওয়ারে আসতে পারবে না। বিজেপি যদি অন্য পার্টিগুলিকে খণ্ড খণ্ড করে তাদের নিজের মধ্যে যুক্ত করে, তাহলে হয়তো আসামের মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারবে। আসামে যে বিজেপি পাওয়ারে এসেছিল সেটা বিজেপি নয়, সেটা কংগ্রেস অ্যাকচুয়ালি। মানে 30 to 40% লোকজন বিজেপির লোকজন ছিল কংগ্রেসের। কিন্তু বিজেপি তো লোকসভায় অনেকগুলো আসনই রাজ্যে পেয়েছে, এখানে কিভাবে সেটা বলছো যে ক্ষমতায় তারা বিজেপি আসবে না? ন্যাশনাল পলিটিক্স তো একদম আলাদা ইস্যুস। ন্যাশনাল পলিটিক্সের প্রোপোগ্যান্ডা, ন্যাশনাল পলিটিক্সের চিন্তাধারা, মানুষজনের ভাবধারা পুরোপুরি রিজনাল থেকে আলাদা। রিজনাল পলিটিক্স যখনই আসে, রিজনের লোকেরা নিজের রিজনের রোজকার ইস্যুর কথা ভাবে। ন্যাশনাল পলিটিক্স যখনই আসে, তখন কিছু ন্যাশনাল ইস্যুস প্রমিনেন্ট হয়ে যায়। তার মধ্যে ন্যাশনালিজম যে আগে ইস্যুটা ছিল না, সেটাকে বিজেপি ফোরফ্রন্টে নিয়ে এসছে। ন্যাশনালিজম মানে দেশপ্রেম মানে যুদ্ধ মানে অপর দেশকে পরাজিত করা, অপর দেশের ওপরে ওঠা, নিজের দেশের সম্মান বাড়ানো, ব্লা ব্লা ব্লা, নিজের কালচার, নিজের ধর্মকে ওপরে তোলা, নিজের ধর্ম বলতে একটা ধর্মকে ওপরে তোলা, যেটাকে আমরা মেজরিটেরিয়ানিজম বলি। এই জিনিসগুলো খেলার মধ্যে চলে আসে। কিন্তু রিজনে যখনই আসে, তখন বিহারের পলিটিক্সে যেমন এমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু ছিল, এবং বিজেপি কিন্তু মেজরিটি পায়নি। বিজেপি কিন্তু চিফ মিনিস্টার বানিয়েছেন নীতিশকে। হ্যাঁ, কেন এমপ্লয়মেন্ট ওয়াজ দি ইস্যু, যেটা আজকেও বিহারে ইস্যু, এবং বিহারে বিশাল মুভমেন্ট হচ্ছে এই আনএমপ্লয়মেন্টকে। শেষ প্রশ্নে আমরা চলে যাব, কৃষক যুদ্ধ যেভাবে শুরু হয়েছে, এর কি শেষ দেখতে পাচ্ছ, নাকি এটা কন্টিনিউ প্রসেস চলতে থাকবে? এই যুদ্ধটা শুধু 3টে ফার্ম লসকে নিয়ে নয়, তার থেকে অনেকটা এগিয়ে গেছে। বিগিনিংয়ে শুধু 3টে ফার্ম লসকে নিয়েছিল। বিজেপি যদি সেই সময় সত্যি মনুষ্যত্ব দেখিয়ে নিজের কর্পোরেট বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে এই 3টে ফার্ম লকে ফেরত নিয়ে নিত, বিজেপি কিন্তু অ্যাডভান্টেজে চলে যেত। এই জাটরা, এই ফার্মার্সরা বিজেপিকে হয়তো পরে সাপোর্ট করতো, কেননা বিজেপি যখন 2014-এ পাওয়ারে এসেছিল, তার পেছনে একটা বড় অংশ ছিল ওয়েস্টার্ন ইউপির জাটদের, বড় অংশ হরিয়ানার জাটদের, পাঞ্জাবের শিখদের, একটা বড় অংশ বিজেপির সাথে ছিল। বিজেপি পাওয়ারে আসার পেছনে কি বলে মুজফ্ফরনগর রাইটস একটা বড় কারণ ছিল, যেখানে জাট আর মুসলমানদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে, এবং তাতে ইউপি পলিটিক্স পুরোপুরি পোলারাইজ হয়ে যায় হিন্দু মুসলিমে, এবং সেখান থেকে বিজেপির বিজয় যাত্রা শুরু হয়। আজকে কৃষকদের এই প্রোগ্রেসিভ স্ট্যান্ডের জন্য, এই অপোজিশনের জন্য জাট আর মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হয়ে গেছে। জায়গায় জায়গায় মহাপঞ্চায়েত হচ্ছে জাট আর মুসলিম। জাটরা বারবার মুসলিমদের থেকে ক্ষমা চাইছে, বলছে আমরা যেটা করেছিলাম ভুল করেছিলাম, তোমাদের সঙ্গে যে দাঙ্গা করেছিলাম ভুল করেছিলাম, আমরা বিজেপির কথা শুনে যেগুলো করেছিলাম ভুল করেছিলাম, এ ভুল আর হবে না, আমরা এক। তাই জন্য বলছি এটা কৃষকের 3টে ফার্মিং লস থেকে অনেকটা এগিয়ে গেছে, কেন জাটরা বুঝে গেছে তাদের খেলানো হয়েছে। যেমন গুজরাটেও প্যাটেলদের একটা বড় সংখ্যা বুঝেছিল গুজরাট রাইটসের সময়, তাদের ইউজ করা হয়েছে।
তাই জন্যই তো পাটেলদের ইউথ লিডার পরে গিয়ে কংগ্রেস জয়েন করলে। এখন তো সে কংগ্রেসের লিডার, তার নাম হার্দিক প্যাটেল। হার্দিক প্যাটেল নিজে বলেছে রাইটসের সময় আমাদের ইউজ করা হয়েছিল। যারা এরা বুঝে গেছে যে আমাদের ইউজ করা হয়েছে, এবং এই থটটা ওরা পুরো ইন্ডিয়াতে নিয়ে যেতে হয়। বেঙ্গলেও আসছে এপ্রিলের 14 তারিখে টিকায়েত এবং ফার্মার্স আসছে মানুষজনকে, কৃষকদের বোঝাতে যে ভুল বুঝবেন না। আচ্ছা, টিকায়েত কোন পক্ষ নিতে পারেন? মমতা পক্ষ নেবেন নাকি একটা খুব মিশ্রিত কিছু একটা? সিম্পল পক্ষ, এর মধ্যে পক্ষ না, এটা সোজা পক্ষ হচ্ছে বিজেপিকে কোনো মতেই বিশ্বাস করবেন না। ওটা এরাও বলবেন, এটাও বলছে না ভোট দেবেন না, বিশ্বাস করবেন না। কিন্তু বামেদের তো অনেক ভোট চলে গেছে, সেম করে বিজেপিতে তো গেছে। কার ভোট? বামেদের ভোট একটা সময় যদি আমরা দেখি বিজেপির দিকে চলে এটা গেছে। তো বামেদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। বামেদের ভোট যায়নি, বামেদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি গেছে যে আপনি আমাকে ভোট দেবেন না, কারণ আমি জিততে পারবো না। মমতাকে হারাতে হলে আপনি ওনাকে ভোট দিন, উনি জিততে পারবেন, এই স্ট্র্যাটেজি। এর ফলে কি মনে হয় যে একটা অরাজকতা তৈরি হতে পারে? এটা 2019-এর গল্প। যতদূর আমার মনে হচ্ছে এটা বামেরা বুঝতে পেরেছে। এখন কোথাও না কোথাও বামেরা রামের সঙ্গে জোটটা বন্ধ করবে। আই থিঙ্ক নো ভোট টু বিজেপি উইল বিকাম আ বিগার স্লোগান দ্যান ভোট ফর ABCD। বামেদের সাথে কংগ্রেসের মিত্রতা কোথাও কি এরকম আসতে পারে? রাজনীতিতে যদিও সবই সম্ভব, যে তৃণমূলের সাথেও সক্ষতার জায়গা তৈরি হচ্ছে, নিশ্চয়ই হতে পারে। সব কিছু সম্ভব। আমাদের দেশে যেদিন সুবুদ্ধি আসবে, সদ্বুদ্ধি আসবে, সেদিন আমাদের দেশের ডেমোক্রেটিক পলিটিক্সই চেঞ্জ হয়ে যাবে। যদি লোহিয়াবাদীরা, সোশ্যাল ডেমোক্রেটসরা, এক্সট্রিম লেফটরা আর সেন্টার এরা যদি সবাই মিলে ডেমোক্রেটিক, সেকুলার, সোশ্যালিস্ট রিপাবলিককে সাপোর্ট করার জন্য জোট বাঁধায়, তাহলে ডিফিট করা হবে। যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন না তারাই ডিফিট হবে। কনস্টিটিউশনের প্রথম 4টে আর্টিকেলকে যদি সাপোর্ট করার জন্য সবাই একসাথে আসে, তাহলেই তো তোমরা যারা কনস্টিটিউশনে বিশ্বাস করে না তাদের হারিয়ে দেবে। ধন্যবাদ জয়দা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা সরাসরি ছিলেন বেঙ্গল স্কুপের পর্দাতে। আমি চ্যানেল এডিটর তীর্থর সঙ্গে জয় সেনগুপ্ত।